কখনো কি ক্ষুধার চিৎকার শুনেছেন আপনি? এমন ক্ষুধা যা মানুষকে মানুষের মাংস খেতে বাধ্য করে। নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য করে। যে ক্ষুধা মানুষকে জীবন্ত কঙ্কালে পরিণত করে। বলছিলাম ৭৪-এর সেই ভয়াবহ দুর্ভিক্ষের কথা। In Bangladesh, the flood is on the retreat. It is the start, not the end of a disaster. বাংলাদেশ তখন সদ্য স্বাধীন রাষ্ট্র। দেশ পরিচালনার দায়িত্ব শেখ মুজিবের হাতে। কিন্তু স্বাধীনতার মাত্র ৩ বছরের মধ্যেই এই নবগঠিত রাষ্ট্রকে সম্মুখীন হতে হয় দেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব দুর্ভিক্ষের মূল কারণ কী ছিল, বিশ্লেষণ করার চেষ্টা করব দুর্ভিক্ষের আসল পটভূমি। সেই জন্মলগ্ন থেকেই দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতির কারণেই দেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি, যা আজও চলমান। হোক সেটা ১৯৭৪ বা ২০২৫, যতবার এই দেশ কোনো ডিজাস্টার ঘটেছে তার সর্বোচ্চ প্রভাবটা পড়েছে গরিব থেকে মধ্যবিত্তর উপরেই। তাই বলাই বাহুল্য, এই দুর্ভিক্ষে সবচেয়ে বেশি ভুক্তভোগী এই শ্রেণীর মানুষেরাই। মাঠে ফসল নেই, হাড়িতে খাবার নেই, চারপাশে শুধু কান্না আর হাহাকার। কিন্তু একটা মিসকনসেপ্ট রয়েছে ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে। বলা হয় এই দুর্ভিক্ষের কারণ সেই সালে ফসল কম উৎপাদন। হ্যাঁ, অবশ্যই এটি একটি কারণ, কিন্তু মূল কারণ অবশ্যই না। মানে ধান যে একদমই হয়নি ব্যাপারটা তেমন ছিল না। আসলে ব্যাপারটা তার চেয়েও একটু জটিল। এর মধ্যে কিছু জিনিস পয়েন্ট আউট করার মতো, যেমন বন্যা, খরা, মানুষের জন্মহার বৃদ্ধি। তবে সবকিছুকে ছাপিয়ে এই দুর্ভিক্ষের অন্যতম কারণ সরকারের দূরদর্শিতার অভাব ও দুর্নীতি দমনের চরম ব্যর্থতার পরিচয়। আরেকটা গুরুত্বপূর্ণ এক্স ফ্যাক্টর ছিল, তা হলো বাংলাদেশের উপর আমেরিকার শর্ত আরোপ। তোমরা যদি কিউবাকে পাট দাও তবে আমরা তোমাদের খাবার দেব না। ১৯৭৪ সালে কিউবার সাথে ৪০ লাখ পাটের থলে বিক্রয়ের জন্য এক চুক্তি করে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজিএমসি, যার সেই সময়কার মূল্য ছিল কয়েক মিলিয়ন ডলার। একটি যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য যা এক প্রকার ব্লেসিং। তবে বাদশা দেয় আমেরিকার নিষেধাজ্ঞা, কারণ কিউবার উপর সে সময় বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশের কিউবার সাথে বাণিজ্যিক লেনদেনকে তারা ভালোভাবে নেয়নি। বরাদ্দকৃত ২,২০,০০০ টন গম ও ২০,০০০ টন ভোজ্য তেল দানে নিষেধাজ্ঞা জারি করে বসে যুক্তরাষ্ট্র। সেই সময়কার কিছু নিউজ পোর্টাল ঘাটলে ভয়াবহতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ বাংলাদেশের ইতিহাসে এমন এক হৃদয় বিদারক ঘটনা, যা শুধু মানবিক বিপর্যয়ই ছিল না, বরং ছিল নীতি, পরিকল্পনা ও ব্যবস্থাপনাগত ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ এক ভাঙাচোরা অর্থনীতি, বিধ্বস্ত অবকাঠামো ও দুর্বল খাদ্য ব্যবস্থাপনা নিয়ে যাত্রা শুরু করে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী যুদ্ধ শেষে কৃষি উৎপাদন ক্ষমতা পূর্বের অবস্থার তুলনায় প্রায় ৩০% কমে গিয়েছিল। মাঠে বীজ ছিল না, কৃষকের গরু হাল ছিল না, আর সরকারের উদ্বৃত্ত খাদ্য মজুদও ছিল সীমিত। ১৯৭৩ সালে বিশ্বব্যাপী খাদ্যশস্য উৎপাদন কিছুটা কমে যায় এবং আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দাম বাড়তে শুরু করে। একই সময়ে বাংলাদেশে ঘন ঘন বন্যা, নদী ভাঙন ও অতিবৃষ্টি ঘটে, বিশেষ করে কুষ্টিয়া, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলে। ফলে ১৯৭৪ সালে আমন ও বোরো মিলিয়ে ধান উৎপাদন কমে যায় প্রায় ২৭%। ফাওয়ের মতে ১৯৭৪ সালের গোড়ায় বাংলাদেশ সরকারের গোদামে প্রায় ৩ লাখ মেট্রিক টন চাল মজুদ থাকলেও সেগুলো দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো সম্ভব হয়ে ওঠেনি। যার সবচেয়ে বড় কারণ রেশনিং ব্যবস্থা ছিল ঢাকা কেন্দ্রিক। গ্রামের মানুষদের কাছে এই রেশন পৌঁছানোর পূর্বেই তা স্থানীয় প্রশাসনের দুর্নীতির কবলে পড়ে নাই হয়ে যেত। সরকারের দূরদর্শিতার অভাব এখানে চরমভাবে এক্সপোজ হয়। আগস্টের দিকে এই খাদ্যাভাব শুরু হয়, যা ধীরে ধীরে দুর্ভিক্ষে রূপ নেয়। কিন্তু সরকারের দূরদর্শিতার অভাবে এই মহাবিপদ আজ করতে পারেনি সেই সময়কার মন্ত্রিপরিষদ, যার ফলস্বরূপ গুদামে খাদ্য মজুদ থাকার পরও সময়মতো ত্রাণ বরাদ্দ দিতে পারেনি সরকার। গ্রামে গঞ্জে ত্রাণ পৌঁছানোর জন্য যে পরিবহন ব্যবস্থা ছিল তার অবস্থা ছিল যাচ্ছে তাই। তার উপর আমলাতান্ত্রিক জটিলতা তো ছিলই। এত কিছুর পরও ত্রাণ যদি গ্রাম পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো, তারপর পড়তো স্থানীয় প্রশাসনের কালো থাবা, যারা এই দুর্দশায়ও কালোবাজারি ও দুর্নীতিতে ব্যস্ত ছিল। বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী ১৯৭৪ সালে আগস্টে ঢাকায় চালের গড় মূল্য ছিল প্রতি কেজিতে ৯ টাকার মতো, যা অক্টোবরের মধ্যে দাঁড়ায় ২৬ টাকা। ব্যবসায়ীরা সরকারি চাল গুদাম থেকে তুলে মজুত করে বাজারে
বাড়তি দামে বিক্রি করা শুরু করে। কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদেরও এই দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। আর 5টা ডিজাস্টারের মতো এখানেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রমজীবী, ভূমিহীন কৃষক পরিবার, দিনমজুর ও শহরের নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা। ইউএনডিপি এর একটি রিপোর্টে বলা হয়, রংপুর অঞ্চলের প্রতি 1000 মানুষের মধ্যে 23 জন দুর্ভিক্ষে মারা যান। বেশিরভাগ মৃত্যুর কারণ ছিল অপুষ্টি, ডায়রিয়া, কলেরা ও সংক্রমণ। বহু মা বাবা বাধ্য হয়ে সন্তানকে ফেলে রেখে ঢাকা বা খুলনার পথে রওনা দিয়েছিলেন খাবারের উদ্দেশ্যে। অনেকেই শহরে পৌঁছতে পারলেও বেঁচে ফেরেনি। এই দুর্ভিক্ষের প্রকোপে প্রায় 36 লক্ষ মানুষ গৃহহীন ও খাদ্যহীন হয়ে পড়ে। আনুমানিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবে 27,000, তবে অর্থনীতিবিদ অমৃত সেনের মতে প্রকৃত সংখ্যা 75,000 থেকে 1 লক্ষেরও বেশি হতে পারে। অর্থনীতিবিদ অমৃত সেন তার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড ফেমিনিস 1981-এ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষের উপর তার গবেষণায় দুর্ভিক্ষের কারণ হিসেবে খাদ্য ঘাটতিকে প্রধান হিসেবে অস্বীকার করেন। তিনি লেখেন, 1974 সালে বাংলাদেশের খাদ্য সরবরাহ পূর্ববর্তী বছরগুলোর তুলনায় বেশি ছিল, তা সত্ত্বেও লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল। কারণ হিসেবে উল্লেখ করেন সরকারের এই বিষয়ে উদারতা ও চরম অব্যবস্থাপনা। এই দুর্ভিক্ষে মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহ জেলায়। পত্রিকাগুলোতে ছাপা হয় ক্ষুধার্ত মানুষের দল ঢাকা রেল স্টেশনে। অনেক মৃতদেহ পথে পড়ে থাকতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বেচ্ছাসেবী হিসেবে রিলিফ বিতরণে নামেন। এত সবকিছুর মাঝেও বাংলাদেশ এক বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। 1974-এর শেষ দিকে শেখ মুজিবুর রহমান একদলীয় ব্যবস্থা বা বাকশাল চালুর সিদ্ধান্ত নেন, যেখানে রাজনৈতিক পুনর্বিন্যাস ও ক্ষমতার কেন্দ্রীকরণকে অগ্রাধিকার দেওয়া হয়। এই দুর্যোগপূর্ণ সময়ে মনোযোগ দেওয়া উচিত ছিল দুর্ভিক্ষের ব্যবস্থাপনায়, কিন্তু সরকারের মনোযোগ ছিল নিজের গদিকে আরও শক্ত করার দিকে। অনেক বিশ্লেষকের মতে এটি দুর্ভিক্ষকে আরও গভীর করে তোলে। বিশ্বব্যাপী সমালোচনার মুখে সেপ্টেম্বরে ইউএন, ইউএসএইড ও কমনওয়েলথের দেশগুলো বাংলাদেশে খাদ্য সহায়তা পাঠায়। ইউএসএইড প্রায় 3.5 লক্ষ টন গম দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু দুর্বল ব্যবস্থাপনা, কাগজপত্রের জটিলতা ও প্রশাসনিক ধীরগতির কারণে ত্রাণ বিতরণেও ব্যাপক বিলম্ব ঘটে। অনেক চালই চট্টগ্রাম বন্দরে নষ্ট হয়ে যায়, যা দুর্ভিক্ষ প্রতিরোধে বড় ধাক্কা দেয়। নভেম্বরের দিকে নতুন আমন ধান ওঠা শুরু করে, দ্রুত বাজারে চালের যোগান বাড়ে এবং দাম নামতে শুরু করে। ইউএনডিপি এর তথ্যে দেখা যায় 1975 সালের জানুয়ারিতে চালের দাম কমে প্রতি কেজিতে 8 থেকে 9 টাকায় চলে আসে। ধীরে ধীরে ত্রাণ কার্যক্রমও গতি পায় এবং মানুষ নিজ গ্রামে ফিরতে শুরু করে। 74-এর দুর্ভিক্ষ বাংলাদেশের খাদ্যনৈতিক নীতির মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তী বছরগুলোতে সরকার পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম শক্তিশালীকরণের দিকে মনোযোগ দেয়। তাছাড়া নতুন সাইলো ও স্টোরেজ নির্মাণ, চাল ও গম আমদানিতে আমলাতন্ত্র কমিয়ে কুইক রেসপন্স মেকানিজম এবং কৃষিকে আধুনিকরণে বোরো ধানের উন্নত জাত, সেচ ও সার প্রদানের দিকে মনোযোগী হয়। ফাওয়ের মতে এইসব ব্যবস্থাপনা গ্রহণের কারণে বাংলাদেশ 74-এর পরে আর কোনো মেজর দুর্ভিক্ষের শিকার হয়নি।